পাতিহা ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম। তো আজকে নাস্তার পর্ব শেয়ার করব। অনেক দিন হয়েছে নাস্তার পর্বটা শেয়ার করতে পারি না। তো এদিক দিয়ে আমি আলু ভাজিটা করে নিয়েছি। খুব সকালবেলা উঠেই কিন্তু পরোটার ডোটা তৈরি করে রেখেছি। তা পরোটাগুলো আমি চারকোণ আকৃতির শেপ দিয়ে রেখেছি। এতে করে বেলে তাড়াতাড়ি সেঁকে নিতে আমার অনেক বেশি সুবিধা হয়। তা না হলে কিন্তু বেলে রাখলে একটার সাথে একটা লেগে যায়। আমি বাবা সেই রিস্ক নিতে চাই না। আর আমার যে কোনো জিনিসে খুব সুন্দর হতে হবে। একটু যদি 19-20 হয় তাহলে আমার মাথা এমনিতে গরম হয়ে যায়। তো এখন আমি পরোটাগুলো সেঁকে নেব। আর আজকের পরোটাগুলো আমি ঘি দিয়ে ভাজবো। ঘি এবং তেল দুইটাই দেব। তা আমার ছেলে কিন্তু ঘি দিয়ে পরোটা তৈরি করলে অনেক বেশি পছন্দ করে। তা আমার পরোটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয় খেতে। নিজে তৈরি করে বলে নিজে প্রশংসা করি তা না, যারা খায় তারাই খুব বেশি প্রশংসা করে। তো যারা আমার ভিডিওটির সাথে এই পর্যন্ত আছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তা আমি ভাজিটা নামিয়ে তারপর আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। দুধ চা তৈরি করব, তার জন্য মানে পাতি দিয়ে বেশি করে জাল দিয়ে কালার হওয়ার পরে আমি কাপে নিয়ে দুধ চাটা তৈরি করব আজকে। তো কথা বলতে বলতে আমার পরোটাগুলো খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো পরোটা যদি খুব সুন্দর করে আধা ঘন্টা আগে ডোটা ধরে রাখা যায় তাহলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় আর অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকে। তো পরোটাগুলো আমি খুব বেশি ক্রিস্পি করব না, তো বেশি ভাজলে কিন্তু আমার মেয়ে খেতে পারে না। তো আমি কিন্তু 6 পিস পরোটা তৈরি করে নিয়েছি। তা আমার ছেলে কিন্তু বরাবরই পরোটা খুব বেশি পছন্দ করে। তো ও 3 পিস খাবে আর আমার মেয়ে 1 পিস আর আমি 2 পিস। আর আমার হাজব্যান্ড তো সকালবেলার নাস্তাটা স্থানীয় বাজারে করে, যেখানে উনি বিজনেস করেন। তো এখন হচ্ছে দুধ চাটা তৈরি করে নেব। তো আমার ছেলেও দুধ চা সকালবেলা খেতে পারে না। ও দুধ চা খাইলে ওর অনেকটাই গ্যাস বেড়ে যায়। তার জন্য আমার জন্যই দুধ চা তৈরি করে নিয়েছি। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণে দুধ চা, এরকম 1 মগ দুধ চা তৈরি করলে প্রায় 2 জনে অনায়াসে খেতে পারে। তারপর আমরা 2 মা ছেলে নাস্তাটা করে ও স্কুলে চলে গেছে। আর মেয়ের জন্য রেখে দিয়েছি। তো ওর জন্য আবার তাড়াতাড়ি ভাত রান্না করব। তো একটা ডিম পোস্ট করে দিলে আর ভাজি দিয়ে ও খাবারটা খেয়ে নিতে পারবে। তারপর আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে জামা কাপড় ভাঁজ করে নেব। তা আমার ছেলের বেডরুমে এই বিছানা চাদরটা বিছানো ছিল, তো সেটা আমি কিন্তু গতকাল ধুইয়ে দিয়েছি। তো এখন আমি ভাঁজ করে নেব। তো আমি সময়ের কাজ কিন্তু সময়ে করি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের রেসিপি আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দিই তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো জামা কাপড়গুলো আমার প্রায় ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এগুলো ওয়ার্ডরোবে রেখে দেব। তো আমি কিন্তু প্রতিদিনে যে ধরনের জামা কাপড়গুলো একটু নোংরা হয় বা অপরিষ্কার হয় আমি জমিয়ে না রেখে কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি। এতে করে আমার কাজের চাপ অনেকাংশে কমে যায়। তারপর চলে আসলাম ছেলের বেডরুম, যে গতকাল বিছানাটা উঠিয়ে নিয়েছি। এখন আরেকটা রাফিউজের বিছানা পেতে দেব। তো এই বিছানা চাদরটার কালারটাই এরকম একটু পেস্ট কালার। তো
তো যাই হোক, সবসময় তো আর নতুন বিছানা বিছানো সম্ভব না, এত বিছানা চাদর কোথায় পাবো, মিলিয়ে ঝিলিয়ে বিছাই। তো ২টা বালিশ আর হচ্ছে একটা কোরবালিশ আর একটা কুশন পেতে দেব। তো কুশন দিলে কিন্তু মানে বেডরুমের খাটটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না। তো আমি একটা কুশনে দিয়ে দিলাম, মানে কুশন বালিশ। তারপর হচ্ছে পাপোশটা ঝেড়ে পেতে দিয়েছি। তো আমার এরকম ২টা পাপোশ, ২ বেডরুমের জন্য ২টা নিয়ে এসেছি। তো খুব সিম্পলভাবে আমি আমার ছেলের রুমটা সবসময় গুছিয়ে রাখি। তো এই তো খুব সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন এটাকে কি বলে, আমাদের এই ভোলা জেলায় এটাকে দর্গি মাছ বলে, মানে সাদা শিং ২ পদের মাছে বলে। তো আমি এখন এই মাছটা হাতে মেখে রান্না করব। তো এখানে আদা রসুন ১ টেবিল চামচ দিয়েছি, জিরা বাটা ১/২ টেবিল চামচ দিয়েছি, ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ফ্রোজেন করা টমেটো আর সিরি সিরি করে ২টা আলু দিয়েছি, আর বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো এখন সাদা তেল দিয়ে এটাকে আমি মেখে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব। তা আমার কিন্তু তরকারি রান্না করতে প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে। ১ কেজি পেঁয়াজ আমার ৪ দিন যায়। তো রসুন মোটামুটি বেশি দিনে যায়, ১ কেজি ৫ থেকে ৬ দিন। তা আমার মতো কার, কার পেঁয়াজ পরিমাণে বেশি লাগে? তো আমার হাসব্যান্ড বলে যে, "তুমি এত পেঁয়াজ কেন খাও?" আমার মনে হয় পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিলে তরকারিতে, মানে পরিমাণটা, তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে ছোট মাছের সাথে পেঁয়াজ বেশি দিলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজটা একটু বেশিই খাই, কি আর করা। তো আমি কিন্তু ভাতটা দিয়ে নিয়েছি। ভাতটা আমি কিন্তু আগেই বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মাছটা রান্না করে নেব। তো মাছটা আমার হয়ে গেছে। তো দেখেন আমি একটু ঝোলে রাখবো, বেশি শুকনা করলে খেতে ভালো লাগে না। অনেক বেশি মজা হয়েছে। তারপর মাছটা নামানোর পরে যখন মানে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব, তখনই কিন্তু বিদ্যুৎ চলে গেছে। তো ইদানিং কিন্তু আমাদের লাইনে বিদ্যুৎটা তেমন একটা টিকে না। মানে প্রতি মিনিটে মনে হয় ২ থেকে ৩ বার বিদ্যুৎ যায়, বিশ্বাস করেন কিনা? মানে বিদ্যুৎ আসার ৫ থেকে ৭ সেকেন্ড পরেই চলে যায়। মানে লাইনে টিকে না। আর যদি একটু টিকে তাও ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা থাকে। তো প্রায় ভিডিও কিন্তু করতে পারি না বিদ্যুতের জন্য। তেমন একটা ক্লিয়ার আসে না। তো কি আর করা? তা আমি বেশি করে এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন সেগুলো একটু হালকা ভেজে নেওয়া পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা কিন্তু ৳৪০০ চিংড়ি মাছ আর ৳৩০০ সাদা শিং মাছ নিয়ে এসেছে। তো সেগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুইয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। মানে ২ পদ থেকে অর্ধেকটা পরিমাণে ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেক, অর্ধেক করে ২ পদ থেকে নিয়েছি। তো এভাবে হাজো, হাজো মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে মাছটা আমি হলুদ মরিচের সাথে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি। তো লাউ শাকের সাথে কিন্তু ডাঁটা দিলে, মানে সরি, আলু দিলে অনেক বেশি ভালো লাগে। তো বিদ্যুৎ নাই, অন্ধকার, কি করব? একটু প্লিজ মানে মনোযোগ দিয়ে দেখে নেবেন। তো ডাঁটাটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে এসে আমি শাকটা দিয়ে দেব। এতে করে শাকের কালারটা সবুজ থাকবে। তো অনেকে কিন্তু লাউ শাক রান্না করে বা যেকোনো শাকে কালারটা হলুদ হয়ে যায়। তো শাক কিন্তু রান্না করলে কালার সবুজ থাকা লাগবে। তা না হলে কিন্তু আমার হাসব্যান্ড খেতে চায় না। তো কালার সবুজ রাখার কিছু টিপসে হচ্ছে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। একটু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে শাকটা রান্না করলাম। তো শাকটা দিয়ে আমি ১.৫ কাপ মগ পানি দিয়ে দিয়েছি একসাথে। এতে করেও শাকের কালারটা সবুজ থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। শাকটা মানে নরম হয়ে যাবে। তো দেখেন শাকটা খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে দিয়ে আরও ১০ মিনিট রান্না করে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বেশি মজা লেগেছে। দেখতেও একেবারে কালারফুল। তো আমি আরও ১০ মিনিট রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো খুব সুন্দর একেবারে সবুজ কালার, শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আলু ডাঁটা। তো যখন আমি খাবারগুলো বাটিতে সার্ভ করেছি তখনই কিন্তু আবার বিদ্যুৎ চলে গেছে। তো ডাইনিং টেবিলে খুব বেশি অন্ধকার।
তার জন্য আর খাওয়াটা শেয়ার করতে পারলাম না। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম।